আসসালামু আলাইকুম। আমার সাথে যারা আজকের ক্লাসে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করেন আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু লেখেন অল ক্লিয়ার। আর সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই যেহেতু অল ক্লিয়ার লিখতেছেন, তাহলে আমি পড়ানো শুরু করি। আমার টার্গেট ছিল সূচক 3টা ক্লাসে শেষ করা, কিন্তু 3টে ক্লাসে শেষ করলে আবার একটু তাড়াহুড়ো হয়ে যায়। এই কারণে সূচকের ক্লাস হবে মোট 4টা। আজকে আমাদের 3 নম্বর ক্লাস, আগামী ক্লাস ইনশাল্লাহ সূচক কমপ্লিট হয়ে যাবে। একটু একটা ক্লাস এক্সট্রা নেওয়া হচ্ছে এই কারণে, যাতে আপনারা সবাই বুঝতে পারেন। তা নাহলে অনেকেই হয়তো একটু ধরতে সমস্যা হয়ে যায়, এই কারণে একটু গতিটা স্লো করে দিছি। আচ্ছা, আমরা আজকে প্রথমে পড়বো টাইপ 5। এরপর আমি গত ক্লাসে একটা টাইপের একটা ম্যাথ করেনি, সেই ম্যাথটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে শুরু করি। টাইপ 5 এক্সাম্পল নাম্বার 1 নম্বরে কি বলছে দেখেন। আচ্ছা, এই কোশ্চেনটা সলভ করতে বলছে। আপাতত এটা ভুলে যান। আমরা জানি কি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এম এন। আচ্ছা, এই কোশ্চেনটা যদি এভাবে না দিয়া আপনাদের এভাবে দিত, তখন আপনি কি করতেন? এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এটা সমান কি লেখা যায়? এই লেখা যায়। আচ্ছা, এখন আপনারে যদি এতটুকু অংশ দিত, তাহলে বিষয়টা এরকম দাঁড়াইতো, তাই না? কিন্তু এখন করছে কি দেখেন, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন টু দি পাওয়ার মনে করেন দিছে পি। স্ট্রাকচারটা এরকম দিছে, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন টু দি পাওয়ার পি, এরকম একটা স্ট্রাকচার দিছে। আচ্ছা, প্রথম কাজ, আপনি এই দুটোকে কি গুণ করতে পারেন না? এই দুটো তো পাওয়ার, যদি এই দুটো আমি গুণ করি, তাহলে কি লেখা যায়? এই লেখা যায়। আচ্ছা, তাহলে এই একটা অংশ পাইলাম, এই দুইটারে গুণ করে আমি একটা অংশ পেলাম। তাহলে এখন স্ট্রাকচারটা কেমন হয়েছে? এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন। আচ্ছা, তাহলে সেই অনুসারে লেখা যায় কি এক্স টু দি পাওয়ার, এটা হচ্ছে কি এম, এটা হচ্ছে এম, আর এই পুরাটা হচ্ছে এন। এতটুকু হচ্ছে আমার এম, এই পুরাটা হচ্ছে এন। তার মানে এখন পুরাটা গুণ করেন, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি ইন্টু এ ডিভাইডেড বাই এ প্লাস বি। তাহলে ক্যালকুলেট করলে কি আসে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কাটা যায়, এটা কাটা যায়, এটা কাটা যায়, আলটিমেটলি থাকে কি এক্স টু দি পাওয়ার 1, দ্যাট মিনস হচ্ছে এক্স। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, আমার যদি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন দিত, তাহলে সূত্র কি এ টু দি পাওয়ার এম এন। এরকম না দিয়ে দিছি কি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন টু দি পাওয়ার পি। তার মানে এই দুটোর প্রথমে গুণ করেন, গুণ করলে আসে কি এন পি। এই পুরাটা এখন আমি ধরলাম কি এন, মানে এই দুইটারে গুণ করলে কি একটা হয়ে যাবে না? তাহলে এই দুইটারে গুণ করলাম, একটা উপাদান পেলাম। এখন কি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন স্ট্রাকচারে গেছে। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? যদি বুঝাতে পারি সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান। আমি যদি বিষয়টা বুঝাতে পারি সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 1 ডান। এক্সাম্পল 1 কি ডান হয়েছে? সবাই একটু কমেন্টস করেন।
কি নেটে কি প্রবলেম নাকি? এক্সাম্পল 1 যদি ডান হয়ে থাকে সবাই একটু কমেন্টস করেন তো, এক্সাম্পল 1 ডান। নেট কি স্লো নাকি? নেট কি একটু স্লো নাকি? আচ্ছা, এক্সাম্পল 1 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 2। নেট কি একটু স্লো নাকি? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 2। এটা একটু মনোযোগ সহকারে দেখেন। আচ্ছা, এই কোশ্চেনটা আমাকে সলভ করতে বলছে। এগুলো খুবই ইজি কোশ্চেন। সর্বোচ্চ আপনার সূচকের যে ফর্মুলাগুলো জানেন, এগুলোর অ্যাপ্লিকেশন, মানে আপনার ফর্মুলাটা যদি পারেন তাহলে অ্যাপ্লিকেশন। আমি জানি কি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমি এটা লিখতে পারি কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। আচ্ছা, এই যে বিষয়টা দেখেন, এইটার বেজও এ, এইটার বেজও এ, দুইটা বেজ যদি দেখতে একই রকম হয়, দুইটা বেজ যদি দেখতে একই রকম হয়, এই দুইটা বেজ দেখতে কি একরকম হয়েছে? এ প্লাস বি ডিভাইডেড বাই বি, আর নিচেরটাও কি এ প্লাস বি ডিভাইডেড বাই বি। তার মানে এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এরকম স্ট্রাকচারে কি গেছে? তাহলে এরকম স্ট্রাকচারে গেলে আমাদের গল্প কি ছিল? কিচ্ছু না, আমি জাস্ট এই ফর্মুলাটা দিয়ে নিছি। এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, এরকম টাইপের যদি একটা স্ট্রাকচার হয় তাহলে আমার স্ট্রাকচারটা কি হবে? এ টু দি পাওয়ার এম মাইনাস এন। মানে সোজা বাংলা এই বেজ আর এই বেজ যদি দেখতে একই রকম হয়, এখানে কি বলছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি, এখানেও কি এ প্লাস বি ডিভাইডেড বাই বি। তার মানে কি বেজ দুটা দেখতে একরকম হয়েছে না? তাহলে বেজ দুটা যদি দেখতে একই রকম হয় তখন ফর্মুলাটা কি? বেজ টু দি পাওয়ার দুটার বিয়োগফল, দ্যাট মিনস হচ্ছে এম মাইনাস এন। করলাম। আচ্ছা, করলে এখান থেকে এবার আসেন এই জায়গার লসাগু করেন। লসাগু করলে কি এ মাইনাস বি, উপরে আসে কি এ মাইনাস বি। এ মাইনাস বি যদি লসাগু হয়, লসাগু করলাম, তাহলে উপরে আসে এ মাইনাস বি, নিচে আসে এ মাইনাস বি, কাটাকাটি করেন, আলটিমেটলি আসে কি এ প্লাস বি ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার ওয়ান, দ্যাট মিনস হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই বি। এই অংশটা কি বুঝছেন? কিচ্ছু করে নাই, শুধু ফর্মুলাতে ফেলছি। ফর্মুলাটা কি এ টু দি পাওয়ার এম ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এন, তার মানে কি এ টু দি পাওয়ার এম মাইনাস এন। তাহলে এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম, তার মানে আমি এ টু দি পাওয়ার এম মাইনাস এনে নিতে পারবো। আপনাদের আমি বারবার একটা কথা বলছি, লগারিদম বা সূচকের ম্যাথ করার সময় একটা অংশ যদি আমি করতে পারি, বাকি অংশটা একই জিনিস করতে হবে। দেখেন বাকি অংশ কি এই বেজ আর এই বেজ দেখতে একই রকম, তাহলে এই বেজ আর এই বেজ দেখতে একই রকম হলে কি সেম গল্প, এই বেজ লিখবেন বেজ, তারপর কি পাওয়ার দুইটা বিয়োগফল। এখন আপনি নর্মাল ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করলে নর্মাল কাটাকাটি করবেন, হ্যাঁ পারবেন, বাকি রোগের দেখানো লাগবে না। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? তার মানে এই ধরনের কোশ্চেন আসলে আপনাকে কিচ্ছু না, যে এই সূত্রগুলো আপনি শিখছেন, এই সূত্রগুলো অ্যাপ্লিকেশন আপনি পারেন কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর আমি একটা পোর্শন যদি পারি, বাকি পোর্শনও একই জিনিস। যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 2 ডান, যদি বুঝে থাকেন এক্সাম্পল 2 ডান লেখেন। আরে আল্লাহ, এখন থেকে অ্যাডভান্স লিখে হয়েছে এক্সাম্পল 2 ডান। এক্সাম্পল 2 ডান লেখেন।
আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 3। আচ্ছা, 3-এ কি বলছে একটু দেখি। আচ্ছা, এই টাইপের যখন একটা কোশ্চেন দিচ্ছে আপনি একটু লক্ষ্য করেন ভাইয়া, এই জিনিসটা কি একটু হিজিবিজি টাইপের আছে না? a⁴ প্লাস ab ডিভাইডেড বাই ab মাইনাস b কিউব, দেখে একটু হিজিবিজি টাইপ লাগতেছে। আচ্ছা, প্রথম কথা সবথেকে বড় হিজিবিজি কোনটা? এই যে এইটা a⁴/2। আপনি a⁴/2 রেখে অঙ্কের কিছু কি করতে পারবেন? মানে আপনি এটা যাই করতে চান, যা মন চাই করেন, আপনি কি এইরকম একটা জিনিস কি লাস্ট পর্যন্ত অ্যান্সারে থাকবে? থাকবে না। তার মানে প্রথম খেলা হচ্ছে এই a⁴/2 এই জিনিসটা কি? আচ্ছা, a⁴/2 এটা সমান সমান লেখা যায় a ইন্টু রুট a। এখন ম্যাক্সিমাম আকাশ থেকে পড়বেন যে এই জিনিস কিভাবে লেখে। খুব মনোযোগ সহকারে সবাই আমার কথাটা বোঝার চেষ্টা করেন। আপনারা যদি আমি বলতাম রুট a কিউব এটা সমান সমান কি? রুট a কিউব এটা সমান সমান কি? আপনারা আমি শিখাইছি কি এই বাইরে যদি কখনো কোনো কিছু দেয়া না থাকে তার মানে কি? এটা হচ্ছে 2, মনে পড়ে? আচ্ছা, তারপর শিখেছিলাম কি ভিতরে বাহিরে অন্তরে অন্তরে, তার মানে ভিতরের পাওয়ারটা থাকবে উপরে, বাইরের পাওয়ারটা থাকবে নিচে। তার মানে আপনাকে যদি আমি রুট a কিউব দেই এটা সমান সমান কি? আপনি a3/2 লিখতে পারেন? পারি। এখন কি আমি বুঝাইতে পারছি ভাইয়া? রুট a কিউব মানে যে a3/2, এটাকে আমি বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝাইতে পারি এবার পুরো গল্পটা একটু আমরা বুঝি। এই এতটুকু বোঝালেই এই অঙ্ক শেষ। a⁴/3/2 এটার আপনি কি লিখতে পারেন? এই লিখতে পারেন। এটাকে আপনি এই লিখতে পারেন না? রুট a কিউব লিখছেন। আচ্ছা, রুট a কিউব মানে কি? a ইন্টু a স্কোয়ার। a কিউবরে কি লেখা যায় এবার? a স্কোয়ার ইন্টু a। মানে আমার টার্গেটটা কি? আমি এই জিনিসটারে, এই যে অনেক সময় আমরা রুট 8 ভাইঙ্গা লিখি না, এই জিনিসটা আমি ভাইঙ্গা লিখবো। তাহলে a কিউবরে আবার লেখা যায় কি? রুট a ইন্টু a স্কোয়ার। আচ্ছা, এখন যদি এটা সেপারেট করেন তাহলে কি? রুট a ইন্টু রুট a স্কোয়ার। এবার ঠিক আছে? আচ্ছা, রুট a মানে তো রুট এই থাকবে, আর রুট a স্কোয়ার মানে কি? a। তার মানে ফাইনালি কি? a রুট a। আমি কি বুঝাইতে পারছি? a রুট a আমি কীভাবে বাইর করতে পারছি এটাকে আমি বুঝাইতে পারছি? এই জিনিসটা সাইড নোটে দিয়ে দিবেন। এই যে a3/2 থেকে আপনি কীভাবে a রুট a আনছেন এটা সাইড নোটে একটা দাগ দিয়ে দেখাই দিবেন। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে a3/2 এটা সমান সমান আমরা কি লিখতে পারি? a রুট a প্লাস ab। এই বন্ধকে ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গায় একটু দেখি কাহিনী কি করা যায়। এখান থেকে একটা b কমন নেওয়া যায়, নিলে কি? a মাইনাস b স্কোয়ার। আচ্ছা, করলাম। এই অংশটার কাজ কিছু না, ওটা যেমন আছে যা। তাহলে এই অংশ পর্যন্ত আমি বুঝছি। আচ্ছা, এখন এখান থেকে কি একটা a কমন নেওয়া যায়? নিলাম। এই মতো ঠিক আছে? আচ্ছা, এখন আমার টার্গেট a মাইনাস b স্কোয়ার, এটার আমি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলাতে নেব। তাহলে কোনো কিছুরে যদি আমাকে, ভাই আমি এতটুকু মুছে দিলাম, এতটুকু তো বুঝছেন সবাই। এখন a মাইনাস b স্কোয়ার আমার টার্গেট ছিল, যদি এইটা এরকম হইতো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হইতো, তাহলে আমি কি লিখতে পারতাম? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? এখন যেহেতু এখানে স্কোয়ার নাই, একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কোনো একটা কিছুতে যদি স্কোয়ার না থাকে তখনই সেটার এরকম লেখা যায় রুট a হোল স্কোয়ার। তার মানে আমি আপনাদের মনে কি পড়ে এই জিনিস যে শিখেছিলাম, 2 মানে কি? রুট 2 স্কোয়ার। 4 মানে কি? রুট 4 স্কোয়ার। তার মানে যদি কখনো স্কোয়ারের দরকার হয় তাহলে যেটা আছে সেটার একটু রুট বানিয়ে দেন, তাহলে কি? রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেখা কি যায়? a মানে কি লেখা যায়? রুট a। রুটের যদি আমি স্কোয়ার করি তাহলে দুইটা রুটে গুণ করলে কি a। তার মানে কখনো যদি স্কোয়ারের দরকার হয় যা দেয়া আছে ওইটারে শুধু রুট করে স্কোয়ার করে দিবেন। বুঝাইতে পারছি? তাহলে এটারে কি লেখা যায়? রুট a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এর আমি কি লিখতে পারি? এই পারি লিখতে? আচ্ছা, তাহলে সূত্র অনুসারে কি? a প্লাস b ইন্টু
এ মাইনাস বি, এটা কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কি এ বি রুট এ মাইনাস বি, আর এটা তো এটার মতো করে আসতে থাকবে। এবার এটারে লসাগু করে কি বাকি অংশ করতে পারবেন না? দেখি তো বাকি অংশ কি পারা যাবে। বাকি অংশ পারবেন। তাহলে বেসিকটাকে আমি বুঝাইতে পারছি, বাকি অংশ সবাই করতে পারবেন। আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? তাহলে বেসিক আমাদের থিমটা হচ্ছে এইটা আমি কিভাবে এটা লিখলাম, এটাকে আমি বুঝাইতে পারছি কোন কনসেপ্ট, এম রুট এ টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এন বাই এন। আর যখনই কোনো একটা কিছুর আমার স্কোয়ার দরকার, জাস্ট কি করব, এ মানে কি রুট এ স্কোয়ার, কারণ এ মানে কি দুইটা রুটে না। আমি কি বুঝাইতে পারছি? এইটা খুব ভালো একটা কনসেপ্ট। তার মানে সোজা বাংলা, আপনি টোটাল সূচকের যদি সূত্রগুলো খুব ভালোভাবে বুঝেন, সূত্রের অ্যাপ্লিকেশন পারলেই টাইপ 5 পারা যাবে। এটা বুঝে থাকলে সবাই একটু লেখেন এক্সাম্পল 3 ডান। এই টাইপের ম্যাথ যে হুবা ওই রকম আসবে বিষয়টা কিন্তু তা না, যে কোনোভাবেই আসতে পারে। আসলে আমি যে কনসেপ্ট বুঝাইলাম, আপনারা এই জায়গায় এ 3/2 ইজে দিবে এমন কোনো কথা আছে? অন্য কিছু দিতে পারে না? সেটা দিলেও কীভাবে বের করবেন এই সূত্র দেওয়া, এটাকে আমরা বুঝছি। আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে লেখেন এক্সাম্পল 3 ডান। আমি কিন্তু ভাইয়া টেক্সট বইয়ের সব ম্যাথই করাচ্ছি, কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে দুই ধরনের। একটা হচ্ছে সরাসরি টেক্সট বই থেকে কোশ্চেন দেয়, আর একটা হচ্ছে ওই কনসেপ্টের আলোকে ডাটাটা চেঞ্জ করে দেয়। তার মানে আপনি যদি শুধু টেক্সট বইয়ের ম্যাথই করে যান, তাহলে টেক্সট বইয়ের বাইরে থেকে যে ম্যাথ আসবে সেই ম্যাথ অ্যান্সার করবেন কীভাবে? আর টেক্সট বইয়ের বাইরে থেকে কী ম্যাথ আসবে কেউ কিন্তু জানে না। তার মানে বেস হচ্ছে টেক্সট বই, 9-10-এর যেটা ম্যাথ আর হায়ার ম্যাথ বই, এটা এমনভাবে পড়তে হবে বা এমনভাবে শিখতে হবে যাতে এই আলোচনার, আপনি তো এই কনসেপ্টের বাইরে কোশ্চেন দেবে না। সূচকের যে আপনি সূত্র জানেন, এই কনসেপ্টের বাইরে তো কোশ্চেন আসবে না, ওই কনসেপ্টের আলোকে কোশ্চেনটা ঘুরিয়ে দিলে জানি আপনি পারেন। আমি সেভাবেই করানোর চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল 4। আজকের দিনে সবচেয়ে সোজা ম্যাথ, আজকের দিনে সবচেয়ে সোজা ম্যাথ হচ্ছে এক্সাম্পল 4। আচ্ছা ভাইয়া, আমি প্রথমে একটা কথা বলছিলাম, সূচক বা লগারিদমের ম্যাথমেটিক্স যখন আমরা করব তখন আমাদের যে কোনো একটা অংশ পারলেই বাকি অংশটা সেই কাজই। তার মানে অংশ যখন করব তখন গল্প হতে পারে দুই রকম। কি কি? একটা হচ্ছে মানে এই লব বাই হর আকারের যে স্ট্রাকচার দেওয়া আছে বা যেরকম স্ট্রাকচার দেওয়া থাকে, যে কোনো একটা অংশের কাজ করা। আচ্ছা, এই জায়গায় আপনি একটু বিষয়টা দেখেন, এখানে আমরা শুধু উপরের অংশটুকু নিয়ে কাজ করব। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভাই কেন শুধু উপরের অংশ নিয়ে আমি কাজ করব? কারণটা হচ্ছে এখানে উপর আর নিচের ভিতর কোনো সম্পর্ক নাই। উপর যেরকম নিচ কি সেরকম? নিচ তো সেরকম না। তার মানে উপর আর নিচ যেহেতু ভিন্ন, তার মানে আমার এখন গল্পটা হবে শুধুমাত্র উপরকে নিয়ে। কথা কি বুঝতে পারছি? তার মানে কি আমি এখানে যা করব ঠিক সেম জিনিস আমি এখানেও করব। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের সূচক বা লগারিদমের ম্যাথমেটিক্সের গল্প কি যে কোনো একটা অংশের কাজ ধরতে পারা। যদি আমি একটা অংশের কাজ করতে পারি তাহলেই বাকি সব পারবো। আচ্ছা, আপনাদের আমি একটা জিনিস শিখেছিলাম, a টু দি পাওয়ার মাইনাস n, এটা সমান কি 1/a টু দি পাওয়ার n।
আচ্ছা এই জায়গায় আপনি একটু লক্ষ্য করেন একটা জিনিস দিয়ে আছে কি বি টু দি পাওয়ার মাইনাস টু, এটা কি লেখা যায় পাওয়ার বাই বি স্কোয়ার। বি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা কি লেখা যায় ওয়ান বাই বি। তার মানে আমি যখন উপরের অংশটুকু নিয়ে কাজ করব আমি নিচের অংশটুকু মুছে দিচ্ছি জায়গার সুবিধার্থে। আমার গল্প হচ্ছে আমি উপরের অংশটুকু দেখিয়ে দিচ্ছি, উপর ঠিক যেভাবে করবেন নিচের অংশটা আপনারা সেভাবে করে নেবেন। তাহলে এটা কি লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই বি স্কোয়ার করলাম। আচ্ছা একটা অংশ শেষ, কি করছি ফার্স্টে এই অংশটুকু আর এই অংশটুকুর কাজ, মানে ম্যাথমেটিক্স আপনি কি করবেন প্রশ্ন দেখে বোঝার দরকার নেই, অংশ অংশ আগান, এতটুকুর কাজ শেষ। আচ্ছা এতটুকু করার পর এখন আমি কি করতে পারি দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, যদি এরকম দিত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তখন কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। আচ্ছা এখন এরকম না দিয়ে দিছে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে এখন আমার গল্প হচ্ছে এই অংশটাতে আমি এ প্লাস বি, কেউ মন চাইলে এটারও এক লাইন বেছিও করতে পারেন আরো সোজা করে বোঝার জন্য, এটা আপনার ইচ্ছা। আমি কি কথা বুঝাইতে পারছি? আমার সাজেশন ম্যাথে এক লাইন বেশি বেশি করেই করেন, হাতে অনেক সময় আছে, কারণ বেশি বেশি করে লাইন করলে সুবিধাটা হচ্ছে কি আপনি ম্যাথটা নিয়ে খুব ভালো খেলতে পারবেন যে আসলে কি হচ্ছে, পরের লাইনটা কি করা উচিত, তখন পরীক্ষার হলে যায় দেখা যাবে আপনি এক লাইন দুই লাইন স্কিপ করেও করতে পারবেন। কথা কি বুঝছেন? আচ্ছা তাহলে এটা হচ্ছে এ প্লাস বি আর একটা হচ্ছে কি এ মাইনাস বি টু দি পাওয়ার হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি টু দি পাওয়ার হচ্ছে বি মাইনাস এ, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা সামথিং টু দি পাওয়ার এ, সামথিং টু দি পাওয়ার এ, তাহলে যদি আমি আলাদা করে লিখি এরকম তো লিখতে পারি, এরকম কি আমি লিখতে পারি সামথিং টু দি পাওয়ার, এইটা পুরোটাকে আমি সামথিং ধরলাম সামথিং টু দি পাওয়ার এ, তার মানে আমি যদি সেপারেট করে লিখি তাহলে এটা লিখতে পারি কি এ প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এ, এ মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এ, এই বন্ধ কি লেখা যায়? আচ্ছা এই বন্ধ যদি লেখা যায় এবার একটু দেখেন এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এই বেজ আর এই বেজ কি দেখতে একই রকম হয়েছে না? এই দুই বেজ যেহেতু দেখতে একই রকম হয়েছে, আমি তখন গল্প শিখেছিলাম কি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, যদি এরকম দুইটা বেজ দেখতে একই রকম হয় তাহলে সূত্র কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাহলে এটার আমি কি লিখতে পারি এ প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এ, এটা লিখতে পারি এ বাই ওয়ান মাইনাস বি টু দি পাওয়ার এম প্লাস এন, তার মানে কি পাওয়ার দুটো যোগ এ প্লাস বি মাইনাস এ, এটা কাটা যায়। তাইলে ফাইনালি আসে কি ফাইনালি আসে হচ্ছে এটা এ প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার এ মাইনাস ওয়ান বাই বি টু দি পাওয়ার বি, এই পর্যন্ত আসে না? এই পর্যন্ত আসে। আচ্ছা এই পর্যন্ত আনলাম, এই পর্যন্ত আনছি। আচ্ছা এইবার আসেন আপনি তো ভাই নিচের অংশটারও কাজ করবেন, আমি তো নিচের অংশের কাজটা দেখাই নেই, আপনি এই পর্যন্ত উপরের অংশের কাজটা করছেন, এই পর্যন্ত কি করছি আমরা উপরের অংশের কাজটা করছি, তাহলে উপরে আমি যা করছি অনুরূপভাবে নিচে জানি কি ছিল, নিচে ছিল বি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার মাইনাস টু টু দি পাওয়ার বি, বি প্লাস এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ওয়ান মাইনাস বি। আচ্ছা এই পর্যন্ত আগে বুঝছেন কিনা এটা একটু লেখেন তো, যদি এই পর্যন্ত বুঝে থাকে একটু সবাই লেখেন ডান, তারপর বাকি অংশ দেখাচ্ছি। এই পর্যন্ত কি বুঝছেন কিনা, মানে উপরের অংশটা কি বুঝছেন কিনা, বুঝে থাকলে সবাই একটু কমেন্টস করেন ডান লেখা। আমি কমেন্টস করতে যখন বলবো শুধুমাত্র তখনই কমেন্টস করবেন, অপ্রয়োজনীয় কমেন্টস করার কারো কোনো দরকার নাই, কারণ আপনার তো রিটার্ন ক্যান্ডিডেট, আপনার তো অনেক ম্যাচুইড ক্যান্ডিডেট। এই পর্যন্ত বুঝছেন নাকি একটু ডান লেখেন তো।
আচ্ছা, এই পর্যন্ত আমরা তাহলে বুঝছি। এবার আসেন, আপনি যদি এই অংশটা বুঝে থাকেন তাহলে ভাই আমি এই জিনিসটুকু একটু মুছে নেই। স্ক্রিনশট নেন, নিছেন? এগুলো স্ক্রিনশট নেওয়ার কিছু নেই, এগুলো তো বেসিক। কীভাবে লাইন ডেভেলপ করছে এদিকে আবার স্ক্রিনশট নেওয়া লাগে। আচ্ছা, আপনি যদি এই বিল্ড আপটা করতে পারেন তাহলে তো ভাই আপনি এই অংশটা বিল্ড আপ করতে পারছেন। এই অংশ মানে কি, a⁻² মানে 1/a স্কোয়ার, a⁻−1 মানে 1/a করতে করতে ফাইনালি আসলো, আমি এই লাইনটা এখানেই করি, a প্লাস 1/b⁴a, a−1/b⁴b। নিচের অংশটা আসে এরকম ab−1/a⁴b ইন্টু ab প্লাস 1/a⁴a। আচ্ছা, এই জায়গায় আমি একটা লাইন কম করছি, আরেকটা লাইন দেখিয়ে দিই। এই পর্যন্ত আনার পর আমি চাইলে কি এটারে লসাগু করতে পারি না? এটা যদি লসাগু করি তাহলে বি থাকে উপরে, আর এখানে আসে কত? আমি কি এখানে মানে একটু ভুল করলাম নাকি? বি যদি থাকে তাহলে আসবে কি ab+1। আচ্ছা, আমি ভাই বেসিকটা বলে দিচ্ছি, আমি মানে একটু ক্যালকুলেশনের কথা ভুল করতে পারি। এই পর্যন্ত আনার পর আপনার কনসেপ্ট হবে এরকম, a⁴n ডিভাইডেড বাই b⁴n। এটা সমান আমরা আবার জানি কি a/b⁴n। বিষয়টা বুঝছেন? আপনি এরপরের কনসেপ্ট হচ্ছে, আমরা দুইটা সূত্র শিখতাম। একটা শিখছিলাম a⁴m ডিভাইডেড বাই a⁴n। দুইটা বেস যদি একই রকম হয় তাহলে কি লেখা যায়, a⁻m-n, তাই না? আরেকটা সূত্র শিখছিলাম a⁴n ডিভাইডেড বাই b⁴n, মানে কি যদি এই দুইটা বেজ আছে, একটা হচ্ছে আরেকটা হচ্ছে বি, যদি দুইটার পাওয়ার সেম হয় তখন আমি তারা কি লিখতে পারি, a/b⁴n। তাহলে এই জায়গায় আপনি দেখবেন এইটার পাওয়ারও a, এইটার পাওয়ারও a, তাহলে এই দুইটার পাওয়ার যেহেতু a, একটু ক্যালকুলেশন করেই দেই। এটা যদি বি লসাগু হয় তাহলে আসে কত, ab+1, আর এটা বি হইলে আসে কি ab-1, এই তো ab-1 ডিভাইডেড বাই a⁴b, ab+1 ডিভাইডেড বাই a⁴a। এই জায়গা দিয়ে আরেকটা লাইন আমরা অতিরিক্ত করলাম। অতিরিক্ত করলে এটা যদি লসাগু করেন বি, এটা লসাগু করলে কি বি। এই জিনিসটা কি বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসটুকু যদি বুঝে থাকি তাহলে এবার আমি একটু এখান দিয়ে দেখাই, মানে কিচ্ছু না ভাইয়া, এই লাইন থেকে আমি একটা অতিরিক্ত লাইন করছি লসাগু করে। আচ্ছা, এইবার আসেন একটু বিষয়টা দেখি। আচ্ছা, বিষয়টা দেখেন, আমাদের গল্প ছিল কি, এখন দেখেন এইটার পাওয়ারও a, এইটার পাওয়ারও a। তাহলে আমরা আরেকটা সূত্র শিখছি কি, যখন দুইটার পাওয়ার একই হবে তখন আমরা কি লিখতে পারি, ab+1 ডিভাইডেড বাই b ডিভাইডেড বাই ab+1 a⁴a লিখতে পারি না? আমাদের কনসেপ্ট কি ছিল, a⁴n ডিভাইডেড বাই b⁴n, এটা সমান কি a/b⁴n। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই অংশটুকু দেখেন, এই অংশটুকু নিয়ে আমরা কাজ করলে কি দাঁড়াবে, এই অংশটাকে নিয়ে আমাদের কাজ করলে দাঁড়াবে কি, এইটার পাওয়ারও a, এইটার পাওয়ারও a। যেহেতু দুইটার পাওয়ার a, তখন আমরা এই সূত্রে যাব। আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, তাইলে এই জিনিসও তো একই, এই জিনিসও একই না? এই জিনিসের অংশটা আপনারা নিজেরা করবেন, এটা আপনারা নিজেরা করবেন, আমি এটা এখন শিখিয়ে দিচ্ছি। এখন এটা হচ্ছে কি লব বাই হর ডিভাইডেড বাই লব বাই হর। তাহলে আমরা এটা কি লিখতে পারি, ab+1 ডিভাইডেড বাই b ইন্টু, এটা যদি গুণ আকারে নিয়ে আসেন তাহলে কি উল্টে দেবো না? এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে এইটা কাটা দেয়, তাহলে ফাইনালি এই অংশ কি a/b⁴a। অনুরূপভাবে আপনি এই অংশটা ক্যালকুলেট করে কি এরকম সামথিং কিছু একটা বের করতে পারবেন না? আমার কথা কি বুঝতে পারছেন? তার মানে বিষয়টা হচ্ছে, যদি উপর আর নিচ দুইটার পাওয়ার এক হয় তখন আমরা a⁴n ডিভাইডেড বাই b⁴n, এটা সমান কিসে যাব, a/b⁴n এ যাব। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এই অংশে আমি ঠিক যা করছি এই অংশটুকু নিয়ে আমি ঠিক তাই করব, তাহলেই খেলা শেষ। বুঝাতে কি পেরেছি? একটু ম্যাথটা বড়, কিন্তু ম্যাথটা কিন্তু সোজা। একটু তো বড় হবে, আপনাকে 2.5 বা 5 মার্কের ম্যাথ দিবে, একটু বড় হবে না? যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 4 ডান। যদি বুঝে থাকেন সবাই লেখেন এক্সাম্পল 4 ডান। এক্সাম্পল 4 ডান লেখেন সবাই।
আচ্ছা, এক্সাম্পল 4 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল 6। এক্সাম্পল 6টা আমি জাস্ট একটু অংশটা ধরে দেবো, তাইলে আপনারা পারবেন। আচ্ছা, এক মিনিট একটু কথা বলি। আপনাদের হচ্ছে আমি একটা সুযোগ দিছি। সুযোগটা হচ্ছে যারা বিসিএস এর প্রিলির ম্যাথে একটু উইক বা প্রিলির ম্যাথটা খুব ভালোভাবে করেন নাই, তারা যাতে 43-এর প্রিলির আমার ক্লাসগুলো করে বেসিক ক্লিয়ার করে নিতে পারেন। এখন আমাকে বেশ কয়েকজন অনুরোধ করছে, ভাইয়া আপনার 44 প্রিলি যেটা লাইভ ক্লাস, এই গ্রুপে আমাদেরকে কোনো সুযোগ দেওয়া যায় কি না। কারণ রেকর্ড ক্লাসগুলো করে ম্যাথ শিখতে যেই ধৈর্য বা আগ্রহ লাগে, এটা অনেকেরই হয়তো বা থাকে না। কারণ ওই জায়গায় অনেকগুলো রেকর্ড ক্লাস, যেহেতু 76টা। এখন ভাই বাস্তব কথা হচ্ছে, এই অনুরোধ করে আমরা মেসেঞ্জারে নক দিয়েন না, এই অনুরোধটা আমার পক্ষে রাখা সম্ভব না। কথা কি বুঝছেন? কারণ 44 প্রিলিতে আমি যদি আপনাদের সুযোগ দেই, এটা আমার দিক থেকে পসিবল হবে না। এর জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু আমি হয়তোবা একটা কিছু করার চেষ্টা করতে পারি, যদি কারো খুব বেশি প্রয়োজন হয় যে আমি রেকর্ড ক্লাস করতে পারতেছি না, আমি 44 প্রিলির লাইভ ক্লাসগুলো করব। এটা আমি 2-1 দিনের মধ্যে একটা কোনো হয়তো বা কিছু চিন্তা করে একটা কিছু করতে পারি, কিন্তু সেটা একদম ফ্রি হবে না। আমার কথা হচ্ছে, এর জন্য প্লিজ আমাকে এই অনুরোধ করবেন না। কারণ আমার পক্ষে এগুলো না বলা খুব কঠিন, যখন মেসেঞ্জারে এই ধরনের রিকোয়েস্ট করেন, কেমনে না লিখবো, সরাসরি তো না লেখা যায় না। এই জন্য আপনারা প্লিজ আমাকে এই অনুরোধটা কেউ করবেন না, কারণ আমার পক্ষে এটা ফ্রি সুযোগ দেওয়ার সুযোগ নেই। হয়তোবা আমি কোনো একটা কিছু করে একটা সুযোগ দিতে পারি, সেটা অবশ্যই ফ্রি হবে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 6। কারণ আমার কাছে স্টুডেন্টদের চাওয়া লাগে না, না চাইতে আমি অনেক কিছু দেই। যারা বিশেষ করে আমার কাছে 43 প্রিলিতে পড়ছেন, তাদের কাছে জিজ্ঞাসা করেন যে রাহাত ভাইয়ের কাছে কি কিছু পাইতে হলে চাওয়া লাগে কিনা। আমি নিজ থেকে অনেক কিছু করার স্টুডেন্টদের চেষ্টা করি। আমার 43 প্রিলির স্টুডেন্ট যারা, আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি, একটু কমেন্টস করে জানান যে আমার কাছে কি আসলে কিছু চাওয়া লাগে। আমি তো অনেক কিছু না চাইতেই দেই, তাই না? এটা কি সত্য না মিথ্যা? এটা একটু লেখেন, লিখতে থাকেন, ততক্ষণে আমি আরেকটা ম্যাথ করাই। সবাই কমেন্টস করবেন যারা আমাদের 43 প্রিলিতে পড়ছেন। আচ্ছা ভাইয়া, এই ম্যাথটা আমি পুরোটা করাবো না, এটা হচ্ছে আপনাদের দায়িত্ব আমি দেবো। আচ্ছা, আমরা একটু আগে একটা জিনিস শিখলাম কি, a টু দি পাওয়ার -n, এটা সমান কি 1/a টু দি পাওয়ার n, তাই না? আচ্ছা, তাহলে প্রথম কাজ, আপনাকে যখন এই ধরনের কোনো ম্যাথ দিবে, এগুলো থেকে ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা, ফার্স্ট কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেটের ভিতর কাজ করবো। আচ্ছা, ব্র্যাকেটের ভিতর কাজ করলে আমরা কি করি? ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেট করি, তারপর সেকেন্ড ব্র্যাকেট করি, তারপর থার্ড ব্র্যাকেট করি। আচ্ছা, প্রথমেই পুরো কোশ্চেনটার ভিতর আপনার এত কিছু দেখার দরকার নেই, আপনার ফার্স্ট কাজ হলে এতটুকু রেডি। ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আটকানো কি 1 - x³ টু দি পাওয়ার -1। তাহলে আপনি 1 - x³ টু দি পাওয়ার -1, এটা কি লিখতে পারেন ভাইয়া? 1/1 - x³ লিখতে পারেন? আচ্ছা, লিখলাম। এই গল্প তাহলে শেষ, এই পর্যন্ত ঠিক আছে? আমি কি এতটুকু বুঝাইতে পারছি? আচ্ছা, এই গল্প যদি শেষ হয়, এখন এই জায়গায় এটা লসাগু করেন। লসাগু করলে আসে কি 1 - 1/1 - x³। তাহলে 1 - x³ যদি করি, 1 - x³ - 1, এটা কাটা যায়। তার মানে এখানটায় যদি আমি লসাগু করি, ফাইনালি দাঁড়ায় কি 1 - 1 - x³ ডিভাইডেড বাই 1 - x³ এই। এরপর এটা থার্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এরপর এটা সেকেন্ড ব্র্যাকেট। এই বন্ধুকে আমি বুঝাইতে পারছি? তার মানে এইবার আমি কি করলাম, এতটুকু যেতটুকু যা করার দরকার লসাগু এতটুকু করলাম। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, তারপরের গল্প কি? এরপরে আবার কি এই অংশটুকুর কাজ করবো না? এই অংশটুকুর কাজ করবো না? আমার কথা কি বুঝতেছেন? ফার্স্টে আমি a টু দি পাওয়ার -n মানে কি 1/a টু দি পাওয়ার n করছি। করার পর আমাদের ডিমান্ড করছে কি এই জায়গায় একটু লসাগু করার সুযোগ আছে, করলাম লসাগু করে, আবার পাইলাম কি সামথিং টু দি পাওয়ার -1। তাহলে এটা কি লেখা যায় 1 - 1। তাহলে কি a টু দি পাওয়ার -n যদি 1/a টু দি পাওয়ার n হয়। আমি প্রিলির ক্লাসে এই জিনিসটা বলছি যে আপনারা যখন টু দি পাওয়ার মাইনাস থাকবে, তখন জাস্ট কি করবেন, মান দুইটারে চেঞ্জ করে দিবেন। মানে কি লব যাবে হরের কাছে, হর আসবে লবের কাছে। তাহলে 1 - x³ ডিভাইডেড বাই কি -x³ না? এই পর্যন্ত কি ঠিক আছে? জাস্ট কি করব, যখনই
এ টু দি পাওয়ার মাইনাস এন এই টাইপের কোনো একটা স্ট্রাকচার আসবে, আমার কাজটা কি হরে পাঠাবো লবের কাছে, লবরে পাঠাবো হরের কাছে। এইবার হচ্ছে কি এই মাইনাসে মাইনাসে কি হয় প্লাস। আমি বেসিকটা বুঝিয়ে দিতেছি, করতে হবে কিন্তু নিজেদের। করতে করতে আমি তো পুরো ম্যাথ করে ফেললাম। এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়েছে, মাইনাসে মাইনাসে কি প্লাস হয়েছে, এই মাইনাস আর এই মাইনাস, এই দুই মাইনাসে মাইনাসে কি প্লাস হয়েছে না। এখন এতটুকু লসাগু করবেন, কইরা তারপর ওটা ইনভার্স করে দিবেন। আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি ম্যাথের? পুরো থিমটা কি বুঝাইতে পারছি? এই অংশে আইসা এবার আবার আপনি এক্স কিউব লসাগু কইরা করবেন, কইরা ইনভার্স করে দিবেন। তাহলে কনসেপ্টটা কিচ্ছু না, পার্ট বাই পার্ট অংশ করে যাবেন, শুধু পার্ট বাই পার্ট অংশ করলে অঙ্কটা হয়ে যাবে। মানে সোজা বাংলায় এই একটা বেসিক, এ টু দি পাওয়ার মাইনাস এন সমান কি 1/a টু দি পাওয়ার n। তার মানে আমরা কি শিখলাম, টাইপ 5-এ যতগুলো সূত্র আমরা শিখছি এই সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আমরা করতেছি। তার মানে আপনি সূত্রগুলো যদি খুব ভালোভাবে বোঝেন তাহলে যে কোনো কোশ্চেন সলভ করতে পারবেন। এই কারণে আমি বারবার বলছিলাম যারা আমার কাছে প্রিলিতে পড়ছেন, প্রিলিত থাকতে লিখিত পড়ার দরকার নাই, লিখিত শিখারও দরকার নাই। প্রিলিটা প্রিলির মতো শিখেন। আপনি যদি প্রিলির মতো শিখেন, এই ম্যাথ পারা আপনার জন্য কিছু না। লাইন অনেকগুলো হয়ে গেছে ঠিক আছে, কিন্তু সবগুলোই তো এই কনসেপ্ট দিয়ে আসছে। আমি এখন মতো যতগুলা ক্লাস নিয়েছি সবগুলা ক্লাস যারা প্রিলি ভালো মতো পারেন তাদের কাছে ডালভাত, এবং যারা প্রিলি যদি এখানে সবাই ভালো মতো পারতেন আমার রিটেন পড়াতে অনেক কম সময় লাগতো। কারণ আমি তখন শুধু কনসেপ্টটা বলতাম যে এইটা মানে কি, এই সূত্র দিয়া এই করবা, এই সূত্র দিয়ে এই করবা, আমি কিন্তু অঙ্ক করাইতাম না। কথা কি বুঝছেন? এর জন্য যা করছেন তো করছেন, যাদের একটু উইকনেস আছে উইকনেসটাকে একটু দূর করে নিন, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। এক্সাম্পল 6 ডান। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 6 ডান। অ্যান্সার কত এইটা দিয়ে চিন্তা, অ্যান্সার তো অঙ্ক ঠিক মতো করলে অ্যান্সারের মতো বের হবে। একুশে জানুয়ারি পরীক্ষা হবে না, পরীক্ষা হবে 22শে জানুয়ারি। পরীক্ষা 22শে জানুয়ারি হবে, 21 তারিখ যেহেতু পরীক্ষা আছে, পরীক্ষা 22 তারিখ নেব। আচ্ছা, এবার আছেন এক্সাম্পল নাম্বার 9। 9 নম্বরটা খুব মনোযোগ সহকারে বুঝবেন, বুঝলে 9 নম্বর পানি, না বুঝলে কিন্তু একটু ভেজাল আছে। সবাই একটু মনোযোগ সহকারে 9 নম্বর কোশ্চেনটা বোঝার চেষ্টা করেন। আচ্ছা, আরেকটু কথা বলি, আমাদের হচ্ছে সূচক যদি শেষ হয়ে যায়, সূচক শেষ হলে ইনশাল্লাহ আমাদের ম্যাথমেটিক্সের 10 মার্ক শেষ। সূচক যদি শেষ হয়, আর একটা ক্লাস লাগবে সূচক। আমাদের ইনশাল্লাহ জানুয়ারি মাসের 30 তারিখের ভিতর আমরা আশা করি ম্যাথমেটিক্স আমাদের প্রায় 22.5 থেকে 25 মার্কের প্রিপারেশন ইনশাল্লাহ হয়ে যাবে জানুয়ারি মাসের 30 তারিখের ভিতর। অন্তত 20 মার্ক তো আলহামদুলিল্লাহ মাস্ট। আরও 2 সেট আমরা জানুয়ারি মাসের ভিতর মাস্ট শিখবো। আরেকটা সেট পুরো শিখতে পারি বা অর্ধেকও শিখতে পারি। তার মানে জানুয়ারি মাসে এসে আমাদের 20 থেকে 25 মার্কের ভিতরে একটা ম্যাথের প্রিপারেশন হয়ে যাবে। আচ্ছা, ম্যাথের পর আরেকটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে মানসিক দক্ষতা। আমি এই বছর মানসিক দক্ষতার ইনশাল্লাহ ব্যাচ একটা পড়াবো, অবশ্যই টাকা পয়সা দিয়ে পড়াবো। কারণ আপনারা তো আমার কাছে এতদিন পইরা বুঝছেন যে রাহাত ভাই টাকা ছাড়া কিছুই বোঝে না, ঘটনা সত্য। মানসিক দক্ষতার ব্যাচটা আমাদের 30শে জানুয়ারি শুরু হবে। আমি আরও আগে শুরু করি নাই এই কারণে যাতে আপনি একটু ম্যাথমেটিক্সে আগান। অনুরূপভাবে আমার যেটা পিলির ব্যাচ তাদেরকে আমি একটু আগাচ্ছি। আপনারা যারা রিটেনের ব্যাচ, আপনাদেরও 30শে জানুয়ারির ভিতর দেখা যাবে ম্যাথের 20 থেকে 25 মার্কের একটা প্রিপারেশন হয়ে গেছে। তার মানে আপনি ম্যাথ অনেক দূর আগে গেছেন। এরপর আমরা 30শে জানুয়ারি থেকে মেন্টাল অ্যাবিলিটি পড়াটা শুরু করব। এটার ক্লাস হবে সপ্তাহে 2 দিন। এখানে প্রিলি এবং রিটেন দুইটাই কভার করে পড়ানো হবে। প্রিলি এবং রিটেন দুইটাই কভার করে পড়ানো হবে। সপ্তাহে 2 দিন ক্লাস হবে। কোন সময় ক্লাস হবে এটা আমি কিছুদিনের ভিতরে আপনাদের সাথে আলোচনা করে নেব। ফি হচ্ছে 575 টাকা। ক্লাস হবে 25+, হয় 25টা নাহলে 30টা। যদি আপনারা অল্পতে বোঝেন তাহলে 25টা, যদি একটু
ধীরস্থিরভাবে বোঝেন তাহলে হয়তো বা 30টা ক্লাস হবে। এই কোর্সটা শেষ করতে আমার সর্বোচ্চ 3 মাস লাগবে, মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। ইনশাল্লাহ এপ্রিলের ভিতরে শেষ হয়ে যাবে। যারা আমার ক্লাস পছন্দ করেন বা আমার ক্লাস ভালো লাগে তারা মানসিক দক্ষতার এই কোর্সটা করতে পারেন। করলে আপনার জন্য যেটা সুবিধা, আপনি 44 প্রিলিটাও ভালোভাবে দিতে পারবেন, 43 রিটেনটাও দিতে পারবেন। কারণ আমি প্রিলি এবং রিটেন দুইটা সমন্বয় করে মানসিক দক্ষতার কোর্সটা পড়াবো। কারণ এখানে তো প্রিলিতেও এমসিকিউ, রিটেনেও এমসিকিউ, মানে পড়ার প্যাটার্ন সেম। এই জন্য যাদের আমার ক্লাস ভালো লাগে বা আমার পড়াও একটু ধরলে সহজে বুঝতে পারেন, তারা এই কোর্সটা করলে ইনশাল্লাহ উপকৃত হবেন। টাকাটা খুব বেশি না, এগুলো হচ্ছে খুবই অল্প ইনভেস্ট, বিনিয়োগ ছাড়া কখনো কোনো রেজাল্ট আসবে না। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার পড়ানোতে ব্যাক করি। এই যে টাকা পয়সার কথা বলছি, এখন আর একটু রিচার্জ হয়ে গেছি, 9 নম্বর অঙ্কটা সুন্দর করে আরো করাতে পারবো। আচ্ছা, 9 নম্বর কোশ্চেনটা আমরা একটু দেখি ভাইয়া। পুরো কোশ্চেনটা আমি লিখতেছি না, আপনারা একটু শীটটা দেখে নেন। শীট থেকে আপনি দেখছেন কি সরলকরণ বললে 3টা অংশ দিছে। কি কি দিছে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস m c টু দি পাওয়ার p। আচ্ছা, এটা হচ্ছে প্রথম অংশ। এটা এইভাবে লিখবেন, প্রদত্ত রাশির প্রথম অংশ। আপনাকে মোট 3টা অংশ দিছে না? আমি এতদিন পর্যন্ত এইভাবে অঙ্কগুলো এইভাবে করাইতাম না, যে আপনার একটা একটা অংশ আপনার করে দেখাইতাম না, যে একটা অংশ যা করবেন বাকি অংশগুলো তাই। এখানে আপনি যে পুরো অঙ্কটা এইভাবে আমার মতো করে লিখবেন, প্রদত্ত রাশির প্রথম অংশ, এক লাইনে লিখতে পারবেন বা আলাদা লাইনে লেখেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। প্রথম অংশটা হচ্ছে এটা। এরকম করে আমি ফার্স্ট অংশটা যা করব, অনুরূপভাবে দ্বিতীয় অংশ লিখে সেই অংশটা করব, তৃতীয় অংশটা লিখে সেই অংশটা করব। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমি করবোটা কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস m প্লাস c টু দি পাওয়ার ইন্টু c টু দি পাওয়ার p। আচ্ছা, তাহলে আমি পুরো কোশ্চেনটাকে একটু লিখি এদিক দিয়ে। আরো দুইটা অংশ কি কি আছে? 1 ডিভাইডেড বাই 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস n c টু দি পাওয়ার p প্লাস b টু দি পাওয়ার মাইনাস n a টু দি পাওয়ার m। আচ্ছা, আরেকটা লিখলাম না, আরেকটা কি আরেকটাও লিখি, সবই যেহেতু লিখছি। 1 ডিভাইডেড বাই 1 প্লাস c টু দি পাওয়ার মাইনাস p a টু দি পাওয়ার m প্লাস c টু দি পাওয়ার মাইনাস p b টু দি পাওয়ার m। আচ্ছা, 3টা অংশ। এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে দ্বিতীয় অংশ, এটা হচ্ছে তৃতীয় অংশ। এখন আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে এই অংশগুলোর আমি এমনভাবে বানাবো যাতে এটার পরে আমি একটা লসাগু করতে পারি। লেখাগুলো কি দেখা যাচ্ছে? আচ্ছা, পুরো লেখাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি একটু বিষয়টা বলি। এটা হচ্ছে প্রথম অংশটা, দ্বিতীয় অংশ, এটা তৃতীয় অংশ। আমার টার্গেট হচ্ছে আমি এই অংশগুলোর এমন কিছু বানাবো যাতে আমি খুব সহজে লসাগু করতে পারি। কথা কি বুঝছেন? আচ্ছা, তাহলে আমার টার্গেটটা দেখেন। এই জায়গায় আছে কি 1 ডিভাইডেড বাই 1 প্লাস a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার মাইনাস n ইন্টু c টু দি পাওয়ার p। আচ্ছা, আপনি যদি বিষয়টা এরকম হইতো, একটা a টু দি পাওয়ার m আর একটা হচ্ছে a টু দি পাওয়ার মাইনাস m, আমি যদি এই দুইটারে গুণ করি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m, এরকম যদি কিছু একটা বানাইতে পারি, আমি এটা কি লিখতে পারি? a টু দি পাওয়ার m মাইনাস m। সূত্র কি? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান কি? a টু দি পাওয়ার m প্লাস n। আচ্ছা, তাহলে লাভ কি? m মাইনাস m মানে কত? 0। তার মানে এতটুকু মানে হয় কত? 1। আচ্ছা, তাহলে বিষয়টা দেখেন, আপনি এই অংশটারে যদি a টু দি পাওয়ার m দ্বারা গুণ করেন, তাহলে আপনার লাভ কি? এই a টু দি পাওয়ার মাইনাস m এর সাথে a টু দি পাওয়ার m গুণ হইয়া এটা হয়ে যাবে 1, মানে এটা ভ্যানিশ হয়ে যাবে। এই a টু দি পাওয়ার মাইনাস m এর সাথে এই a টু দি পাওয়ার মাইনাস m এর সাথে a টু দি পাওয়ার m গুণ হইয়া এটাও ভ্যানিশ হয়ে যাবে। তার মানে হয়ে যাবে কি? এটা c টু দি পাওয়ার p। আর এই 1 হয়ে যাবে কি? a টু দি পাওয়ার m। তার মানে এখন আমি কি করব? লব এবং হর উভয়েরই a টু দি পাওয়ার m দ্বারা গুণ করব। প্রশ্ন হচ্ছে কেন? কারণটা হচ্ছে আমি যদি এই পুরো জিনিসটারে a টু দি পাওয়ার m দিয়ে গুণ করি, বিষয়টা বুঝেন, a টু দি পাওয়ার m দ্বারা আপনি টার্গেট করবেন এই অংশটুকু, যে এইটারে ভ্যানিশ করতে হবে। ভ্যানিশ মানে কি? 1 বানাইতে হবে। ম্যাথমেটিক্সে ভ্যানিশ মানে হচ্ছে 1, যেটা আমি ভ্যানিশ করে দেবো, দ্যাট মিনস 1 বানাবো। তাহলে a টু দি পাওয়ার m দিয়ে যদি আমি এটা গুণ করি, তাহলে একটু দেখেন তো, তাহলে এটা কি হয়? a টু দি পাওয়ার m 1 এর সাথে গুণ করলে প্লাস a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু b টু দি পাওয়ার n প্লাস a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস m ইন্টু c টু দি পাওয়ার p। আচ্ছা, এতটুকু মানে আমি কি শিখলাম? 1।
তাহলে এটা 1 হলে কি a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n, এটা 1 হয় তাহলে কি c টু দি পাওয়ার p। তাহলে এই অংশটা আমি কি পাইলাম, যদি a টু দি পাওয়ার m দ্বারা গুণ করি তাহলে নিচে আসে কি, দেখেন আমার টার্গেট হচ্ছে নিচগুলো এক বানানো সবগুলার, তাইলে তো আমি খুব সহজে লসাগু করতে পারবো। তাহলে কি a টু দি পাওয়ার m প্লাস b টু দি পাওয়ার n প্লাস c টু দি পাওয়ার p, এই বন্ধু কি ঠিক আছে? তাইলে আপনার যেহেতু এইরকম একটা জিনিস আমি বানাইছি, আমার টার্গেট কি সবগুলার এরকম বানান। আচ্ছা, সবগুলারে যদি আপনি এরকম বানাইতে চান তাহলে আপনার সব জায়গার গল্প কি, এই জায়গায় আপনাকে করতে হবে কি বি টু দি পাওয়ার n দ্বারা গুণ। তাহলে বি টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে লাভ কি, তখন এই জিনিসটাও ভ্যানিশ হয়ে যাবে, এই জিনিসটাও ভ্যানিশ হয়ে যাবে, আলটিমেটলি আসবে কি এরকম। এটা এরকম করার পর এই 2 নম্বর আর 3 নম্বর অংশ করে দেখানো লাগবে না, শুধু লিখবেন অনুরূপভাবে দ্বিতীয় অংশ, অনুরূপভাবে তৃতীয় অংশ। এটারে বি টু দি পাওয়ার n দ্বারা গুণ করলে আসে কি বি টু দি পাওয়ার n প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার, কোশ্চেনে কি চেয়ে ছিল এ টু দি পাওয়ার m, এ টু দি পাওয়ার m। তাহলে দেখেন দ্বিতীয় অংশটা কি আসছে ভাইয়া, বি টু দি পাওয়ার n ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার n প্লাস সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার m। এটা সাদায় লিখলে কি আসে এ টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার n প্লাস সি টু দি পাওয়ার পি, এটা আসছে কি দ্বিতীয় অংশ। এবার আসেন তৃতীয় অংশ, তৃতীয় অংশ আমি কি করবো সি টু দি পাওয়ার মাইনাস পি আছে, এটারে ভ্যানিশ করতে করলে কি করতে হবে সি টু দি পাওয়ার পি দ্বারা গুণ করতে হবে। তাহলে সি টু দি পাওয়ার পি ডিভাইডেড বাই এটা কি আসে সি টু দি পাওয়ার পি প্লাস এ টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার n। দ্যাট মিনস কি সি টু দি পাওয়ার পি সাজায় লাগলে কি এ টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার n প্লাস সি টু দি পাওয়ার পি। মানে 1 2 3 যোগ করেন, এই প্রথম অংশ দ্বিতীয় অংশ তৃতীয় অংশ তিনটা কি যোগ না প্রশ্নে। এখন এগুলো যদি বসান তাহলে কি লসাগু আসছে কি এ টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার n প্লাস সি টু দি পাওয়ার পি, উপরে আসে কি এ টু দি পাওয়ার m প্লাস বি টু দি পাওয়ার n প্লাস সি টু দি পাওয়ার, কাটাকাটি করলে 1। আমি কি বুঝাইতে পারছি? তার মানে আমাদের এই ধরনের যদি একাধিক পার্টের কোশ্চেন দেয় তখন আমাদের টার্গেট হচ্ছে লসাগুটা যাতে আমি খুব সহজে করতে পারি। সহজে করার উপায় কি, সবগুলার যেটা নিচের অংশ মানে হরে একরকম বানানো। বানাইতে গেলে আপনার টার্গেট কি একরকম বানাইতে গেলে কি এটা রাখতে যাবে না, এটারে বাদ দিলে কি এটা বি টু দি পাওয়ার n থাকে, এটা সি টু দি পাওয়ার পি থাকে, এটা বি টু দি পাওয়ার n হয়ে যায়, এটা সি টু দি পাওয়ার n হয়ে যায়। যদি এটারে আমি ম্যানেজ করে দেই, ম্যানেজ করতে হলে কি করতে হবে, যে জিনিসটা মাইনাস দেওয়া আছে এটারে প্লাস পজিটিভ দ্বারা গুণ করতে হবে। তার মানে এ টু দি মাইনাস m আছে, আমি গুণ করবো কি দ্বারা এ টু দি পাওয়ার m দ্বারা। আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি? এই টাইপের যে কোনো ম্যাথ আসলে কি আমরা পারবো? একটু লেখেন তো এক্সাম্পল নয় কি ডান হয়েছে নাকি, আমি কি থিমটা বুঝাইতে পারছি কিনা, আমি কি থিমটা বুঝাইতে পারছি কিনা? আমি কি থিমটা বুঝাইতে পারছি কিনা একটু কমেন্টস করেন সবাই। এক্সাম্পল নয় ডান হলে সবাই ডান লেখান, আর যাদের ডান হয় না আমি ক্লাসের শেষ করে আরেকবার এটা দেখাবো। যাদের ডান হয়েছে আলহামদুলিল্লাহ, যাদের ডান হয় নাই তারা ভয় পাওয়ার কিছু নাই, এটা আমি ক্লাস শেষ করে আরেকবার দেখাবো, সমস্যা নাই। যাদের ডান হয়েছে তারা ভালো, আর যাদের ডান হয় না এটা আমি আরেকবার দেখাবো, সমস্যা নাই। যাদের ডান হয়েছে আলহামদুলিল্লাহ, আর যাদের ডান হয় নাই আমি ক্লাসের শেষে আরেকবার দেখাচ্ছি। আচ্ছা, এবার আছেন অঙ্ক নম্বর 10 নম্বর অঙ্কটা আমি আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, ম্যাক্সিমামই পারবেন না, তারপর আমি দিচ্ছি কেন দেখে আপনারা কি পারেন। যদি 10 না পারেন কোনো সমস্যা নেই, আমি আগামী ক্লাসে 10 নম্বর করে দেবো, কিন্তু সবার প্রতি একটা অনুরোধ থাকবে নিজে একটু চেষ্টা করেন, দেখি 10 পারেন কিনা। এই টাইপের সবচেয়ে কঠিন ম্যাথ 10, সেটাই আমি করাইলাম না। আপনাদের আমি একটু দেখতে চাই আপনারা নিজেরা কতটুকু চিন্তা ভাবনা করতে পারেন, কারণ ভাইয়া পরীক্ষায় যে সব টেক্সট বই দিয়ে তুলে দিবে বিষয়টা তো তা না, একটু ঘুরাই আসতে পারে। আর 9-10-এর ম্যাথ বই অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ বই, বিশেষ করে হায়ার ম্যাথমেটিক্স আর ম্যাথ, এটা যদি ভালো মতো পারেন, মানে ভালো মতো পারবো নাকি, যদি ভালো মতো বুঝতে পারেন, কোশ্চেন যতই ডিপে যাক আপনার জন্য কঠিন হবে না।
কথা কি আপনি বুঝছেন? 9-10 ম্যাথটা খুব ইন্টারেস্টিং ম্যাথ, মানে বেসিক জায়গা, কথা বুঝছেন? একটু ঠান্ডা মাথায় কারণ 10 নম্বর ম্যাথটা আমি হোমওয়ার্ক দিলাম, যদি পারেন আলহামদুলিল্লাহ, না পারলেও সমস্যা নাই, না পারলে আগামী ক্লাসে আমি দেখিয়ে দেবো। কিন্তু নিজেরা করার চেষ্টা করবেন, যে নিজে নিজে করে পারেন কিনা, কথা কি বুঝছেন? একটু তো 1 ঘন্টা অ্যাটলিস্ট সময় দেন 10 নম্বর ম্যাথ, 1 ঘন্টা সময় দিয়ে দেখেন যে আপনি বোঝেন কিনা। কারণ এটা আমি করতে দিচ্ছি এই কারণে ভাই, আপনার ব্রেনও কাজ করাতে হবে এখন থেকে। আপনি যদি চিন্তা করেন যে আমি একসাথে পরীক্ষার হলে যাব, যাইয়া কোনো আননোন ম্যাথ আসলে পরীক্ষার হলে ম্যাথটা চিন্তা করে আনসার করে আসবো, জীবনও পারবেন না। কারণ আপনার তো ব্রেন ওইভাবে কাজ করতে শিখে নাই। আপনার যে একটা ম্যাথ দেখলে যে আপনি চিন্তা করবেন, এই জিনিসটা হঠাৎ পরীক্ষার হলে গেলে হবে না। এই জন্য আপনাকে যখন রিটেন, পিলিতে আমরা এগুলো করি না, কারণ পিলি হচ্ছে অল্প সময়ের পরীক্ষা, একটা কোশ্চেনের জন্য 1 মার্ক, এত চিন্তা করার সময় নাই যে ম্যাথ আপনি পিএইচডি করবেন, বুঝবেন, এত টাইম নাই। কারণ ওইটাকে অনেক পড়া, প্রত্যেকটা কোশ্চেনের মার্কে 1। আপনি ম্যাথ একটা কম পারেন, জেনারেল নলেজ একটা বেশি পারেন, তাইলে হয়ে যাচ্ছে। কিন্তু রিটেনের হিসাব আর ভিন্ন, একটা ম্যাথ মানে 2.5 অথবা 5। আপনি 2.5 মার্কের একটা ম্যাথ যদি মিস করেন, অন্য সাবজেক্ট দিয়ে 2.5 উঠাইতে খবর আছে, মানে পার্থক্য তৈরি করা। এর জন্য আমার সাজেশন হচ্ছে ম্যাথ নিয়ে নিজেদের একটু খেলতে হবে। খেলতে হবে মানে কি বুঝছেন? যে ম্যাথটা নিয়ে নিজেদের একটু চিন্তা ভাবনা করতে হবে। যখন আপনি চিন্তা ভাবনা শুরু করবেন, যেমন 10 নম্বর ম্যাথ ম্যাক্সিমাম পারবেন না, কিন্তু আপনি যখন চিন্তাটা করা শিখলেন, আবার আমি যখন পড়ালাম, এই চিন্তার যে সমন্বয়টা হবে, এটা দিয়ে আপনার আস্তে আস্তে ব্রেন অনেক বেশি কাজ করা শিখবে। পরীক্ষা তো মনে করেন আরো হয়তো 6 মাস পর বা 5 মাস পর, এরকম যদি আপনি কন্টিনিউয়াস 5-6 মাস প্র্যাকটিসের ভিতর থাকেন, একটা পর্যায়ে ম্যাথ নিয়ে আপনি নিজেই কাজ করতে পারবেন। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন সবাই একটু ফিডব্যাক দেন, টাইপ 5 কি ডান হয়েছে নাকি? 10 নম্বরটা আমি হোমওয়ার্ক দিলাম, না পারলে আমি দেখাই দেবো। সমস্যাটা হয়ে গেছে, আমরা তো অনলাইনে পড়ি, যদি অফলাইন হইতো তাইলে রিটেন ম্যাথ তো রিটেন ম্যাথই। আর একটা ম্যাথ করাবো, সেটা হচ্ছে টাইপ 4 এর এক্সাম্পল নাম্বার 5। এটা আমি করাই নেই, আমাদের শুধু আগামী ক্লাসে একটা টাইপ বাকি থাকবে, সেটা হচ্ছে টাইপ 7। আগামী রবিবার দিনে আমাদের সূত্র শেষ হয়ে যাবে। সবাই একটু ফিডব্যাক দেন, এই টাইপ 5 কি ডান হয়েছে নাকি? আরে এক্সাম নিয়ে আছে, এক্সাম 21 তারিখ। আরে ভাই আগে এক্সাম আসুক, আল্লাহ বাঁচিয়ে রাখুক, তারপর এক্সাম নিয়ে চিন্তা করবো না। 2-4 দিন নয় পিছিয়ে দিলাম। জহিরুল হক টাইপ 5 নট ফুল ডান কেন? 9 নম্বর অঙ্ক দেখাই দেবো না, সমস্যা নাই। না, আরেকটা ম্যাথ করে দেবে, ছুটি দেওয়া যাবে না, একটু আগাতেও তো হবে। আচ্ছা, এবার আসেন টাইপ 7। হ্যাঁ, প্রিলিতেও আসে টাইপ 7, যদিও প্রিলিতে আমি রিটার্ন ম্যাথটা শিখাই নাই, এটা রিটার্নের জন্য রেখে দিয়েছিলাম, রিটার্নে শিখাবো। আচ্ছা, আমি এবার হচ্ছে আরেকটা ম্যাথ গত ক্লাসে করাই নাই, আমি হচ্ছে 2টা প্রশ্ন মিলিয়ে ফেলছিলাম, টাইপ 4 মানে 4 আর 5, এখানে ঝামেলাটা হয়ে গেছে। আচ্ছা, টাইপ 5 এর অঙ্ক নাম্বার 5, টাইপ 5 এর অঙ্ক নাম্বার 5টা একটু করাই দিই। টাইপ 5 এর অঙ্ক নাম্বার 5 নম্বর অঙ্কে কি বলছে একটু দেখি। দেয়া আছে a² + 2 সমান সমান কি 3⁻² প্লাস 3⁻⁻² এত হলে কি প্রমাণ করতে বলছে? দেখাইতে বলছে 3a³ প্লাস 9a = 8। আচ্ছা, খুব ভালো কথা ভাই। বিষয়টা দেখেন, আমরা সাধারণত যখন এই ধরনের ম্যাথ করছি আমাদের একটা টেন্ডেন্সি ছিল কিউব করব। আচ্ছা, এখন যদি আপনি 3⁻² হোল কিউব করেন, তারপর 3⁻⁻² এরকম এই ফর্মুলাটা যদি আপনি দুইটা অংশরে কিউব করেন, তাহলে কি এইটাও আপনার একটা ফরম্যাটে যাবে, এইটা একটা ফরম্যাটে যাবে। তার মানে কি ম্যাথ অনেক বেশি কঠিন হয়ে যাবে। আগে যখন আমরা কিউবের ফরম্যাটে গেছিলাম, তখন কি একটা অংশ কিউব করছি, মানে এই পাশে ছিল এক্স, বামে ছিল এক্স, ডাইনে সামথিং কিছু একটা ছিল, এটা কিউব করে a + b হোল কিউব সূত্রে নিছি, তাই না? কিন্তু এইবার এই জায়গায় আবার এক্স এর সাথে একটা কিছু আছে, a² + 2। এখন আপনি যদি হোল কিউব করতে চান, তাহলে 2 অংশে করতে হবে, তার মানে অঙ্ক পেঁচে যাবে। সুতরাং এই নিয়মে যাওয়া যাবে না। তাই আমরা কি করতে পারি? অলওয়েজ টার্গেট থাকবে এই বাম পাশে
শুধু এক্স ওয়াই এ বি যা আছে তারে রেখে কিছু করা যায় কিনা। আচ্ছা তারে রেখে যদি কিছু করতে চান তাহলে তো 2 রে বিয়োগ করে ওই পাশে পাঠিয়ে দিতে হবে, তাই না? এই পর্যন্ত কি ঠিক আছে? যদি ওই পাশে পাঠাতে চাই তাহলে কি আমাকে 2 রে বিয়োগ করে কিছু একটা করে দিতে হবে। আচ্ছা এখন আমার খেলা হচ্ছে এর নিয়ে, এই জায়গায় কি আমি কিছু করতে পারি কিনা। আচ্ছা এইবার একটু সময় মনোযোগ সহকারে দেখেন। a মাইনাস বি হোল স্কোয়ার, এটা মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা এখন আপনার যে স্ট্রাকচারটা আছে 3^2/3 প্লাস 3^-2/3 মাইনাস 2। আচ্ছা এই জিনিসটারে আমরা যদি একটু স্কোয়ার ফরম্যাটে চিন্তা করি, এই জিনিসটা যদি আমরা একটু স্কোয়ার ফরম্যাটে চিন্তা করি, দেখেন 3^2/3 এটা কি লেখা যায় 3^1/3 হোল স্কোয়ার লেখা যায় না? আমাদের সূত্র কি ছিল a⁴m⁴n সমান কি a⁴mn। তার মানে এইটা কি a⁴mn আকারে দেওয়া আছে, তাহলে এইটারে চাইলে কি a⁴m⁴n লেখা যায় না? যায়। তাহলে 3^2/3 এটা আমি কি লিখতে পারি 3^1/3 হোল স্কোয়ার। আচ্ছা অনুরূপভাবে 3^-2/3 এটা আমরা লিখতে পারি কি 3^-1/3 হোল স্কোয়ার। আচ্ছা আপনাদের আমি গত ক্লাসে একটা জিনিস বলছি কিনা আমার ঠিক খেয়াল নাই, এখন একটু বলে দিই a⁴m ইন্টু a⁴n, a⁴m ইন্টু a⁴n এটা মানে কি a⁴m-n, এটা আমরা জানি তো, তাই না? আচ্ছা কোনো কারণে আপনাকে যদি এমন হয় এ আর এ দুইটা তো বেজ, এই দুইটা বেজের পাওয়ার দুইটা যদি একই রকম হয়, এটার পাওয়ারও m এটার পাওয়ারও m, আচ্ছা এটার পাওয়ারও m এটার পাওয়ারও m, এইরকম যদি হয় বিষয়টা, তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় কি a⁴m-m, দ্যাট মিনস কি a⁴0। আচ্ছা এখন আপনারা দেখেন 3^1/3 ইন্টু 3^-1/3 এটার কি লেখা যায় a⁴m ইন্টু a⁻⁻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 ⁻
সামথিং টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার দুটোটা বেস একই রকম, তখন আমরা কি করছিলাম m মাইনাস n করছিলাম, তাই না? আচ্ছা, দুটোটা জিনিস একই রকম, তার মানে কি 3 টু দি পাওয়ার 0 আলটিমেটলি আসে কত 1। এটা খুব সহজে বোঝার উপায় হচ্ছে বেসটা একই রকম হলে আপনি এই সূত্র নিতে পারবেন, তাই না? বেস যদি একই রকম হয় তাহলে তো আপনি এই সূত্র নিতে পারবেন। শুধু দেখবেন পাওয়ার দুইটা কি একই মান কিন্তু বিপরীত সাইন যুক্ত কিনা। পাওয়ার দুইটা কি একই মান 1/3, এটাও কি 1/3, এটা 1/3, এটাও কি 1/3, দুইটা মান এক কিন্তু বিপরীত সাইন, মানে কি এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস। যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে এইটা সমান সমান হবে ফাইনালি 1। এটা মাথায় কি সেট হবে? তাহলে টাইপ 5-এর অঙ্ক করতে আপনার যে কোনো সিদ্ধান্ত নিতে খুব সহজ হবে। সিদ্ধান্তটা কি, আমরা যদি দুইটা বেজ একই রকম হলে তো আমরা এই সূত্র নিতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। আর যদি দুটোটা পাওয়ার একই রকম হয় মানে একই মান হয় কিন্তু বিপরীত সাইন, এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস, তাহলে আলটিমেটলি ডেস্টিনেশন আমার কি হবে 1। আর যারা এগুলো মনে রাখতে না পারবেন তারা এইভাবে রাফ করে নেবেন, a টু দি পাওয়ার m মাইনাস n ফরম্যাটে নিলে 1। তাহলে এইটা মানে যেহেতু 1, তার মানে আলটিমেটলি কি 2 × 1 মানে কি 1। এই স্ট্রাকচার দিয়ে কি এই লাইন লেখা যায়? আমি কি বুঝাইতে পারতেছি? আচ্ছা, তাহলে বা a স্কয়ার ইজ ইকুয়াল টু এত, তাহলে বা a স্কয়ার ইজ ইকুয়াল টু কত 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 হোল স্কয়ার। এই বন্ধু ঠিক আছে? এটা কোন সূত্রে পড়ছে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স কি a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন যদি উভয় পক্ষের বর্গমূল করেন তাহলে a ইজ ইকুয়াল টু কত 3 টু দি পাওয়ার 1 মাইনাস 3, উভয় পক্ষকে বর্গমূল করে আচ্ছা, এখন আবার কোশ্চেন একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, দেখেন কোশ্চেনে কি বলছে, এত এবং a গ্রেটার দ্যান ইকুয়াল 0। আপনার অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আমি যে বর্গমূল করলাম তাহলে কি প্লাস মাইনাস দেবো না? এই জায়গায় কিন্তু আপনাকে আবার একটা কন্ডিশন দিয়ে দিয়েছে a গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে যদি ধনাত্মক হয় তাহলে আপনার তো ঋণাত্মক মান নেওয়ার কোনো সুযোগ নাই। আমি কি বুঝাইতে পারছি লাইনটাকে বাংলা? এবং সুতরাং ধনাত্মক মান এইটাতে আপনি নিছেন উভয় পক্ষকে বর্গমূল করে এবং a গ্রেটার দ্যান ইকুয়াল 0, সুতরাং এই জায়গায় এই কারণে আমরা কি নিছি ধনাত্মক মান নিয়ে এই কথাটুকু লিখে দিতে পারেন। আপনি উভয় পক্ষের বর্গমূল করছেন এবং এই জায়গায় কন্ডিশন দিছি কি a গ্রেটার দ্যান ইকুয়াল 0, মানে কি এর মান 0 অথবা 0 থেকে বড়, দ্যাট মিন্স কি পজিটিভ। তার মানে উভয় পক্ষকে বর্গমূল করে এবং a গ্রেটার দ্যান ইকুয়াল 0, সুতরাং এই জায়গায় লিখবেন যে ধনাত্মক মান নিয়ে আমরা কাজ করব। এতটুকু তো এখন বের করছি, এরপরের গল্প কি আপনি কিউব করেন। এইবার কিউব করলে তো কোনো সমস্যা নাই ভাইয়া, কারণ এই জায়গায় তো এখন শুধুমাত্র a বা y বা x আছে।
আমি কি বুঝাইতে পারছি? তারপর ক্যালকুলেশন করলে অঙ্কটা হয়ে যাবে। তার মানে আপনারা যদি দেয়া আছে a ইজ ইকুয়াল টু এত দিয়া এইটা প্রমাণ করতে বলতো a ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 1/3 মাইনাস 3 টু দি পাওয়ার 1/3 এটা দিয়ে যদি বলতো এইটা প্রমাণ করতে আপনি কি করতেন? কিউব করে ফেলতেন। কারণ আমাদের জেনারেল টার্গেট ছিল আমরা কিউব করে ম্যাথ করব। এইটা ঠিক আছে, কিন্তু এই অংশ দিয়ে যদি কিউব করতে চান তাহলে তো খবর আছে, ডাবল অংশ আপনাকে ফর্মুলাতে নিতে হবে। এটা a প্লাস b হোল কিউবে নিতে হবে, এটা a প্লাস b হোল কিউবে নিতে হবে। অঙ্ক অনেকটা হয়ে যাবে, কথা কি বোঝেন না? এবং আপনি হচ্ছে এই 2/3 প্লাস 3 টু দি মাইনাস 2/3 এই মানমূল নিয়ে খুব ভেজালে পড়বেন। তার মানে এই ধরনের যখন কোশ্চেন দিবে তখন আপনাকে একটু এক্সট্রা একটা অংশ করে এই ফর্মেটে আনতে হবে, তারপর আপনি বাকি অংশ আগের মতো করেন। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন তো এক্সাম্পল 5 ডান। যদি বুঝাইতে পারি তাহলে সবাই একটু লেখেন এক্সাম্পল 5 ডান। যদি বুঝাইতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 5 ডান। টাইপ 4 এর 8 করাই নাই? এই টাইপ 4 এর কি 8 নম্বর করাই নাই? টাইপ 4 এর কি 8 করাই নাই? একজন একটু কমেন্টস করে জানান তো টাইপ 4 এর কি 8 করাইছি কি করাই নাই? আচ্ছা, যদি না করা থাকে আজকে মাথা নিজেরও ধরে গেছে, আজকে আর কন্টিনিউ করবো না। আচ্ছা, শেষ করার আগে একটু নববর্ষের শুভেচ্ছা দেবো, তার আগে একটু কথা আছে। আমাদের হচ্ছে সূচকের একটা টাইপ বাকি আছে, টাইপ 7। আর টাইপ 4 এর মানে আমি 8 নম্বর ম্যাথটা মেবি করাইনি, আমি ঠিক শিওর না আমি করাইছি কি করাইনি আমার মনে নাই। যদি না করে তাই সব একটু কমেন্টস করেন যে ভাইয়া 8 নম্বর করার নাই। 8 করাই নাই, আর একটা ম্যাথ আপনাদের হোমওয়ার্ক দিছি, তাহলে টাইপ 7। আর যদি 8 না করে থাকি আর ওই টাইপের যে ম্যাথটা করাই নেই, এই দুইটা ম্যাথ আমি আগামী ক্লাসে দেখিয়ে দেবো। আগামী ক্লাসে আমাদের খুব বেশি কঠিন পড়া না। টাইপ 7 হচ্ছে প্রিলিতে এখন বারবার আসে, আমরা প্রিলিতে এই অপশন টেস্ট করে করছিলাম, রিটেনে আমাদের এটা হাতে কলমে শিখতে হবে। খুব সোজা, টাইপ 7 খুবই সোজা। আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা সূচক শেষ করে মঙ্গলবার দিন থেকে সেট করব। আর আপনাদের পরীক্ষাটা জানুয়ারি 21 তারিখে যেহেতু পরীক্ষা আছে, আমি 2-3 দিন পিছিয়ে দিলাম, 24-25 তারিখ হবে, কোনো সমস্যা নাই। কিন্তু সবাই এই 3 সপ্তাহের ভিতর সূচক, লগারিদম, বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক, বীজগাণিতিক সূত্রাবলীর উৎপাদকের উপর মোট ক্লাস আছে 7টা, সূচক আর লগারিদমের উপর মোট ক্লাস হবে 7টা, 7-7 14টায় 14টা ক্লাস আগামী 21, 22 বা 25 তারিখে ধরলেন, পরীক্ষা 25 তারিখ যান, এই 24 দিনের ভিতর এই 14টা ক্লাস খুব ভালো মতো করে এই 10 মার্ক মিস করা যাবে না। আমি আবারও রিপিট করতেছি, এই 10 মিস করা যাবে না। যদি এমন হয় খুব এক্সট্রিম কঠিন কোশ্চেন দিছে একটা 2.5 মার্কের, সেটা ভিন্ন হিসাব, কিন্তু এই 10-এ চেষ্টা করতে হবে 10-এ 10 পাইতে। যদি এক্সট্রিম একটা কঠিন কোশ্চেন দেয় সেটা তো 2.5 মার্কের কোশ্চেন দিবে, তাইলেও 7.5 কনফার্ম করতে হবে। আমার কথা কি বুঝছেন? এই জন্য আগামী 25 দিনের ভিতরে এই 4টা চ্যাপ্টার খুব সুন্দর করে পড়ে ফেলবেন। আমি 25 তারিখ একটা পরীক্ষা নেব, এরপর আমরা সেট পড়ানো শুরু করব। আচ্ছা, যদি ফাইনালি ফুল ক্লাসটা ডান হয় একটু সবাই লেখেন ফুল ক্লাস ডান, ফুল ক্লাস ডান। আর নতুন বছরে সবার জন্য শুভকামনা রইল, আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য প্রত্যাশা যাতে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে সবাই নিজের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারেন। 43 রিটেন যারা দিবেন, 43 রিটেন জানি খুব ভালো মতো দিতে পারেন। আর যারা 41 রিটেন দিচ্ছেন তারা জানি ক্যাডার হতে পারেন, এই দোয়া থাকবে। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের আরও ভালো সার্ভিস দিতে পারি, আরও ভালোভাবে ম্যাথ পড়াতে পারি এবং আপনাদের যাতে পাশে থাকতে পারি। আর আমারও নিজেরও কিছু সীমাবদ্ধতা ছিল বা থাকবে, এগুলো যেন আমি আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারি, যাতে আপনাদের আরও ভালোভাবে সময় নিয়ে ধৈর্য নিয়ে কনসেন্ট্রেশন দিয়ে পড়াতে পারি। রিটেন পড়ানোটা অনেক ধৈর্যের কাজ, আমি চেষ্টা করতেছি, এখনও তো 100% পারতেছি বিষয়টা তা না, আরও ভালো ক্লাস নেওয়ার আমার সুযোগ আছে ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি ডে বাই ডে আরও বেটার ক্লাস নিতে। আমি এই কারণেই কিন্তু প্রথমে সম্ভাব্যতা পড়াই নেই, বিন্যাস পড়াই নেই, সমাবেশ পড়াই নেই। অনেকেই দাবি করছিলেন ভাই বিন্যাস সমাবেশ সম্ভবত একটু আগে পড়ান, যেহেতু আমি রিটেন ম্যাথ আগে কখনো পড়াই নেই, আমি আস্তে আস্তে কিন্তু আমার ক্লাসের মান বেটার হচ্ছে। যারা আমার প্রথম থেকে ক্লাস করতেছেন তারা আমার সাথে একমত আশা করি হবেন, আমার কিন্তু রিটেনের ক্লাসের মান আগের থেকে আরও বেটার হচ্ছে।
তার মানে আমি আপনাদের যখন সম্ভাব্যতা পড়াবো তখন আমি দুর্দান্ত মানে চলে যাবো ইনশাল্লাহ। স্থানাঙ্ক জ্যামিতি যখন পড়াবো, যেমন আগামীতে একটু আমি সেট পড়াবো, এটা কঠিন চ্যাপ্টার। আশা করি ইনশাল্লাহ ক্লাস আগের থেকে প্রতিনিয়তই ভালো হবে। আমার চেষ্টার কোনো ত্রুটি নেই রে ভাইয়া। এটা কমেন্টস করেন, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? হ্যাঁ, সবাই নববর্ষের শুভেচ্ছা, অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আমাদের আবার 2 তারিখ দেখা হবে রবিবার দিন। ওকে, তাহলে থাকেন সবাই, একটু পড়াশোনাটা সিরিয়াসলি শুরু করে দেন, কথা বুঝছেন, যাতে রিটার্নটা খুব ভালোভাবে আমরা দিতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।